পিঙ্কি তার মা মোহনা দেবী এবং এক দাদা নিখিলের সঙ্গে বাস করে। পিঙ্কি এখন ক্লাস 12-এ পড়ে। সে পড়াশোনাতে খুবই ভালো ছিল। স্কুলে তাকে সমস্ত শিক্ষক শিক্ষিকারা খুবই ভালোবাসা দিত, কিন্তু বাড়িতে সে তার মা কিংবা দাদার কাছ থেকে সেরকম ভাবে ভালোবাসা পেত না। এই বয়সে পিঙ্কিকে পড়াশোনা করার পাশাপাশি বাড়ির সমস্ত কাজকর্ম করতে হয়। মা, এই নাও তোমার খাবার। আমার সব কাজ হয়ে গেছে, আর দুপুরের খাবার রান্না করে আমি ঢাকা দিয়ে রেখেছি। তুমি খেয়ে নেবে সময় মতো। আমি এবার স্কুলে যাই। এই বলে পিঙ্কি তার স্কুলের ব্যাগ কাঁধে তুলে নেয়। আর তখনই তার মা মোহনা দেবী বলে, স্কুলে যাচ্ছিস মানে? আজ বাদে কাল তোর দাদার বিয়ে, বাড়িতে এখন এত কাজ, আর তুই স্কুলে যাচ্ছিস? আমি না তোকে বলেছিলাম তোর দাদার বিয়ের সময় তোর স্কুলে যাওয়া হবে না? কিন্তু মা, দাদার বিয়ের তো এখনো অনেক বাকি, প্রায় 15 দিন মতো বাকি। 15 দিন আগে থেকে আমি স্কুলে যাওয়া বন্ধ করব কেন? এতদিন স্কুলে না গেলে আমি তো পিছিয়ে পড়বো। ওরে বাবা, 15 দিন স্কুলে না গেলে পিছিয়ে পড়বো কেন? 15 দিন স্কুলে না গেলে তুই ফেল করে যাবি নাকি 15 দিন স্কুলে গেলে তুই কোনো সরকারি চাকরি পেয়ে যাবি? চুপচাপ ব্যাগ রাখ আর ঘর বাড়ি পরিষ্কার কর। বিয়ে বাড়িতে লোকজন আসবে, বাড়িটা পুরো চকচক করা চাই। এরকম করো না মা, সামনেই আমার উচ্চ মাধ্যমিকের পরীক্ষা, আর দাদার যখন বিয়ে হবে বাড়িতে তো তখন অনেক লোকজন থাকবে, তখন তো আমি স্কুলে যেতেই পারবো না। এখন থেকে স্কুল ছুটি করলে আমার তো 1 মাসের বেশি স্কুল ছুটি হয়ে যাবে। তখনই সেখানে পিঙ্কির দাদা নিখিল চলে আসে। এই, তুই মায়ের মুখে মুখে এত তর্ক করিস কেন বলতো? মা যা বলছে সেটাই শোন না। লোক দেখানো পড়াশোনা করার তো কোনো দরকার নেই। সবসময় পড়াশোনা আর পড়াশোনা। তোর পড়াশোনার পেছনে আমার স্যালারির সমস্ত টাকাই তো শেষ হয়ে যাচ্ছে। মা, তোমাকে তো আমি আগেই বলতাম, আমার বিয়ের আগে বিয়েটা দিয়ে দিলেই ঝামেলা শেষ হয়ে যেত। এই শুনে পিঙ্কি খুবই ভয় পেয়ে যায়। না দাদা, এরকম করে বলিস না। আমি এখন কিছুতেই বিয়ে করব না। এখানে থেকে আমি যাও বা পড়াশোনা করতে পারছি, শ্বশুর বাড়িতে গেলে তো পড়াশোনা হবেই না। আর তাছাড়া আমার তো এখন বিয়ের বয়সও হয়নি। ঠিক আছে মা, তোমরা যদি চাও আমি স্কুলে না যাই, তাহলে আমি এখন স্কুলে যাব না। দাদার বিয়ে হয়ে গেলে 1 মাস পরেই আমি স্কুলে যাব। এই বলে পিঙ্কি বাড়ির কাজে লেগে পড়ে। স্কুলে না যেতে পারার জন্য পিঙ্কির মন সবসময় খারাপ থাকে। সবসময় স্কুলে কি ক্লাস হলো, কতটা পড়াশোনা হলো, এসবই তার মাথার মধ্যে চলতে থাকে। এসব ভাবতে ভাবতে অনেক সময় কোনো কাজে তার ভুল ত্রুটি হয়ে গেলে সে তার মায়ের কাছে খুবই বকা শোনে। এভাবেই দেখতে দেখতে 15 দিন কেটে যায়, আর নিখিলের বিয়ের দিনও চলে আসে। দাদার বিয়ের দিন পিঙ্কি একেবারে কাজের মেয়েদের মতোই সকাল থেকে রাত পর্যন্ত বাড়ির কাজ করতে থাকে। রাত্রিবেলা নিখিল তার বউকে বিয়ে করে বাড়িতে নিয়ে চলে আসে। সেদিন রাতে সকলে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লে পিঙ্কি তার বইপত্র নিয়ে পড়তে বসে। এ কি পিঙ্কি, তুমি এত রাতে পড়তে বসেছো? বাহ, তুমি তো খুবই ভালো মেয়ে। নিজের দাদার বিয়ের দিনও যে কেউ পড়াশোনা করে, তোমাকে না দেখলে তো জানতেই পারতাম না। হ্যাঁ বৌদি, আসলে এখন বাড়িতে অনেক কাজের চাপ আছে, সেই জন্য আমি একদম পড়তে বসতে পারি না। মা আবার কালকে ভোরবেলা ঘুম থেকে তাড়াতাড়ি উঠতে বলেছে, আর মাত্র 2 মাস পরেই আমার উচ্চ মাধ্যমিকের পরীক্ষা। এখন যদি আমি ভালো করে পড়াশোনা না করি, তাহলে তো আমি ভালো রেজাল্ট করতেই পারবো না। তাই আজকে আমি সারা রাত না ঘুমিয়ে পড়াশোনা করব বলে ঠিক করেছি। তুমি চিন্তা করো না, আমি এসে গেছি তো। এবার সংসারের সমস্ত কাজকর্ম আমিই করব। তুমি শুধু মন দিয়ে পড়াশোনা করবে, কেমন? আচ্ছা, তোমাকে সকালে উঠে কি কি কাজ করতে হবে তুমি আমাকে বলো, আমি সব করে দেব। পিঙ্কি তার বৌদিকে বাড়ির সমস্ত কাজকর্ম বুঝিয়ে দেয়। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে পিঙ্কি পড়তে বসে পড়ে, আর অন্যদিকে তার নতুন বৌদি ঘুম থেকে উঠে বাড়ির কাজে লেগে পড়ে। যখন মোহনা দেবী ঘুম থেকে উঠে এই দৃশ্য দেখে, তখন সে প্রচন্ড পরিমাণে রেগে যায়। কিরে, তুই কি শুরু করেছিস এগুলো? সকালবেলা উঠে তুই বই নিয়ে বসে পড়েছিস কেন? আর তুই তোর নতুন বৌদিকে বাড়ির কাজ করতে বলেছিস? তোর সাহস কি করে হলো? সকাল সকাল কি নাটক শুরু করলি? না মা, আসলে বৌদি তো বললো আমাকে মন দিয়ে পড়াশোনা করতে, আর আমি তো বৌদিকে কাজ করতে বলিনি মা। টেনে একটা চড় মারবো মিথ্যা কথা বললে। এমন চড় মারবো পড়াশোনার ভূত মাথা থেকে নেমে যাবে। এই, তুই কি পড়াশোনা করে IAS অফিসার হবি? টাকা ধ্বংস করা ছাড়া কোনো কিছুই করতে পারবি না তুই। আর বৌমা, তুমি কেন শুধু শুধু কাজগুলো করতে গেলে? তুমি তো এখন বাড়ির নতুন বউ। এদিকে এসো, বসো তুমি। তোমার ননদ আছে তো, তোমার ননদই সব কাজ করবে। এই, দাঁড়িয়ে আছিস কেন? কাজে লেগে পড়। এই বলে মোহনা দেবী বিশেষ এক কাজের জন্য বাড়ির বাইরে বেরিয়ে পড়ে। পিঙ্কি তার মায়ের এমন ব্যবহারের জন্য কাঁদতে থাকে। আমি আছি তো, তুমি এভাবে কেঁদো না পিঙ্কি। তোমাকে কোনো কাজ করতে হবে না, মা এখন বাইরে গেছে। মায়ের আসার আগেই আমি সব কাজ করে দেব। তুমি পড়তে থাকো। মা যখন বাড়িতে আসবে তখন তুমি বলবে তুমিই কাজ করেছো, আর তারপরেই পড়তে বসেছো। তাহলে মা তোমাকে আর কিচ্ছু বলতে পারবে না।
এভাবেই পিঙ্কির বৌদি সবসময় তাকে পড়াশোনার সুযোগ করে দিতে থাকে। পিঙ্কি এবং তার বৌদি প্রত্যেকদিন খুব সকাল করে ঘুম থেকে ওঠে। তখন পিঙ্কির দাদা এবং মা দুজনেই ঘুমিয়ে থাকে। পিঙ্কি ঘুম থেকে উঠে পড়তে বসে পড়ে আর তার বৌদি বাড়ির সমস্ত কাজ করতে থাকে। এভাবেই দেখতে দেখতে পিঙ্কির উচ্চ মাধ্যমিকের পরীক্ষা চলে আসে। প্রথম দিন পরীক্ষা দিতে যাওয়ার সময় পিঙ্কি তার মায়ের কাছে গিয়ে বলে, মা, আজকে তো আমার উচ্চ মাধ্যমিকের প্রথম পরীক্ষা, আমার সঙ্গে কে যাবে? মানে আমার পরীক্ষার সেন্টারটা অনেক দূরে পড়েছে আর আমি তো সেরকম ভাবে রাস্তাঘাট কিছুই চিনি না। আমি একা একা তো যেতেই পারবো না, তুমি আমার সঙ্গে চলো না মা, দাদা তো অফিসে চলে গেছে। তোর পরীক্ষা, তাতে আমি কি করব? তোর পরীক্ষা তুই বুঝে নে। অত দূরে পরীক্ষা পড়েছে, যেতে যখন অসুবিধা তাহলে পরীক্ষা দেওয়ার দরকারই নেই। উচ্চ মাধ্যমিকের পর ছেলে দেখে তোর বিয়ে দিয়ে দেব। না না মা, এমন বলো না। ঠিক আছে, আমি একাই পরীক্ষা দিতে চলে যাচ্ছি। এমন সময় সেখানে পিঙ্কির বৌদি কবিতা আসে। মা, আপনার সঙ্গে একটা কথা ছিল। আসলে আমার মা একটু আগেই ফোন করেছিল। আমার বাবার হঠাৎ করে খুবই শরীর খারাপ করেছে, সেই জন্য আমাকে একটু বাপের বাড়িতে যেতে হবে। আর বাড়ি আসতে কিন্তু আমার সন্ধ্যা হয়ে যাবে। আপনার কোনো অসুবিধা নেই তো? কোনো অসুবিধা নেই, তুমি সাবধানে যেও, কেমন? আর এই যে তুই এখনো দাঁড়িয়ে আছিস কেন? যা এখান থেকে। এই শুনে পিঙ্কি চোখে জল ফেলতে ফেলতে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। কবিতাও তার পেছন পেছন বাড়ি থেকে বেরিয়ে আসে। পিঙ্কি দাঁড়াও, এভাবে কাঁদতে কাঁদতে পরীক্ষা দিতে যেতে নেই। আমি জানি উচ্চ মাধ্যমিক পরীক্ষা প্রত্যেকের জীবনে কতটা গুরুত্বপূর্ণ। এই সময় বাবা মায়েরা পাশে না থাকলে কতটা কষ্ট হয়। আমি তোমাকে পরীক্ষা দিতে নিয়ে যাব, চলো আমার সঙ্গে। কিন্তু বৌদি, তুমি যে বললে তোমার বাবার শরীর খারাপ আর তুমি বাপের বাড়িতে যাবে, ওটা তো আমার প্ল্যান ছিল। আমি খুব ভালো করেই জানতাম মা তোমার সঙ্গে কিছুতেই যাবে না, সেই জন্যই আমাকে মিথ্যা কথা বলতে হয়েছে। আচ্ছা চলো, দেরি হয়ে যাবে কিন্তু। এভাবে পিঙ্কি তার বৌদির ভালোবাসা এবং সহযোগিতা পেয়ে খুবই ভালো মতোই উচ্চ মাধ্যমিক পরীক্ষাগুলো দিতে সক্ষম হয়। উচ্চ মাধ্যমিকে পিঙ্কি খুব ভালো নম্বর পেয়ে পাশ করে। এর ফলে পিঙ্কির বৌদি খুবই খুশি হলেও তার দাদা এবং মায়ের এতে কিছুই যায় আসে না। পিঙ্কি তার বৌদির সঙ্গে গিয়ে বিভিন্ন কলেজের ফর্ম ফিল আপ করে। সে তাদের শহরের সবচেয়ে বড় এবং নামিদামি কলেজে ভর্তি হওয়ার সুযোগ পায়। মা, দাদা, আমার কলেজে ভর্তি হওয়ার জন্য 40,000 টাকা লাগবে। এক সপ্তাহ সময় আছে। এক সপ্তাহের মধ্যেই 40,000 টাকা আর সমস্ত ডকুমেন্টস নিয়ে কলেজে যেতে হবে। কি? আমরা তোকে কলেজে ভর্তি করব কখন বললাম? কোনো দরকার নেই কলেজে ভর্তি হওয়ার। উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়েছিস, অনেক হয়েছে। আর নয়, বাড়িতে বসে থাক। এবার ভালো ছেলে সম্বন্ধ আসলে বিয়ে দিয়ে বিদায় করে দেব, ব্যাস, ঝামেলা শেষ। আর আমার কাছে অত টাকা নেই যে আমি তোর পড়াশোনার পেছনে টাকা নষ্ট করব, কারণ তোর বিয়ের জন্য এখন থেকেই আমাকে টাকা জমাতে হচ্ছে। তোর বিয়ের সময় তো আবার যৌতুক দিতে হবে। তোর পড়াশোনার পেছনে এখন টাকা ব্যয় করে দিলে তোর বিয়ে আমি দেবো কিভাবে? নিখিল এবং তার মায়ের এই ধরনের কথা শুনে কবিতা ভীষণ পরিমাণে অবাক হয়। নিখিল, তুমি দাদা হয়ে এই ধরনের কথা কিভাবে বলতে পারছো? আর মা, আপনি একজন মা হয়ে নিজের মেয়ের সঙ্গে এরকম ব্যবহার কি করে করতে পারেন? আমি যেটা জানতাম মায়েরা সবসময় নিজের মেয়েদেরকেই বেশি ভালোবাসে আর বাড়ির বউদেরকে সেরকম ভাবে দেখতে পারে না, কিন্তু আপনার ক্ষেত্রে এই ব্যাপারটা পুরোপুরি উল্টো কেন? হ্যাঁ, একদমই তাই। এর পেছনে কারণ আছে। তুমি যেমন বিয়ে করে এই বাড়িতে এসেছো, লক্ষ লক্ষ টাকার যৌতুক এনেছো, সোনা গহনা এনেছো, টাকা পয়সা এনেছো, আর এই মেয়ে জন্মানোর পর থেকে শুধু টাকা ব্যয় করেই চলেছে। পড়াশোনার পেছনে এত খরচ, তারপর বিয়ে দেওয়ার সময় তো আরো অনেক খরচ হবে। তাছাড়া বয়সকালে তুমি তো আমাদেরকে দেখবে, নাকি এই মেয়ে শ্বশুর বাড়ি থেকে এসে আমার দেখাশোনা করবে? ছি, আমার তো এখন মনে হচ্ছে আপনাদের মানসিকতা খুবই নিম্ন ধরনের। পিঙ্কি, তুমি চিন্তা করো না, তোমার কলেজে ভর্তি হওয়ার টাকা আমি দেব। আর তাছাড়া টাকা পয়সা নিয়ে তোমাকে চিন্তা করার কোনো প্রয়োজন নেই। তোমার যা রেজাল্ট, আশা করছি সরকারের তরফ থেকে তুমি স্কলারশিপ পাবে আর তোমাকে কারোর উপরেই নির্ভর করতে হবে না। তুমি কলেজে ভর্তি হও, তারপর তোমার স্কলারশিপের সমস্ত ফর্মগুলো আমি ফিল আপ করে দেব। ঠিক আছে কবিতা, তোমার যেটা ভালো মনে হয় তুমি তাই করো। তবে আজকের পর থেকে কিন্তু পিঙ্কির পড়াশোনার ক্ষেত্রে আমি কিংবা মা একটা টাকাও দেবো না। দেখি সরকারের টাকায় পিঙ্কি কিভাবে পড়াশোনা করতে পারে। এভাবে কবিতা তার স্বামী এবং শাশুড়ি মায়ের বিরুদ্ধে গিয়ে নিজের টাকা দিয়ে পিঙ্কিকে কলেজে ভর্তি করে। পিঙ্কি যাতে মন দিয়ে পড়াশোনা করতে পারে সেক্ষেত্রেও কবিতা খুব ভালো মতো নজর রাখে। এভাবেই দেখতে দেখতে 1 বছর কেটে যায় আর কলেজে পিঙ্কির ফাইনাল সেমিস্টারের পরীক্ষা চলে আসে। কিন্তু দুর্ভাগ্যবশত পিঙ্কির প্রথম পরীক্ষার দিনে তার দাদা এবং বৌদির প্রথম অ্যানিভার্সারি থাকে আর নিখিল এবং তার মা সেই উপলক্ষে বাড়িতে এক বড় পার্টির আয়োজন করে। কিরে পিঙ্কি, তুই রেডি হয়ে কোথায় যাচ্ছিস? পরীক্ষা দিতে? তোকে কি বললাম সকালে? আজকে বাড়িতে এত বড় অনুষ্ঠান আছে, বাড়িতে অনেক কাজ থাকবে। তুই দাদা বৌদির অ্যানিভার্সারির দিন পরীক্ষা দিতে যাবি? হতেই পারে না। আজকে আমি কিছুতেই তোকে পরীক্ষা দিতে যেতে দেব না।
এরকম করো না মা, দয়া করে আমাকে পরীক্ষা দিতে যেতে দাও। বৌদি জানলে বৌদি কিন্তু ভীষণ বকবে। বৌদি আমাকে বলেছে বাড়িতে যাই হোক না কেন আমাকে পরীক্ষা দিতে যেতেই হবে। তুই তো আমার বৌমার মাথাটা পুরোপুরি খেয়েছিস, সেই জন্য তোর বৌদি তোর কথাতেই ওঠে বসে। তবে আজকে তোর কথা মতো কিছুই হবে না। তুই যে পরীক্ষা দিতে যাবি না এটা তোর বৌদি জানতে পারবে, তারপর তো কিছু করবে। এই বলে মোহনা দেবী জোর করে পিঙ্কিকে স্টোর রুমে নিয়ে যায় এবং স্টোর রুমের মধ্যে পিঙ্কিকে বন্দি করে। পিঙ্কি খুবই জোরে জোরে চিৎকার করে কান্নাকাটি করতে থাকে। অন্যদিকে কবিতা মনে করে তার ননদ হয়তো পরীক্ষা দিতে চলে গেছে, কিন্তু কিছুক্ষণ পর তাদের বাড়িতে পিঙ্কির কলেজের এক প্রফেসর পাপিয়া দেবী আসে। এই যে আপনি পিঙ্কির মা তাই না? আপনার লজ্জা করে না নিজের মেয়ের সঙ্গে এরকম অন্যায় করতে? আজকে আপনার ছেলে বৌমার অ্যানিভার্সারি বলে আপনি আপনার মেয়েকে পরীক্ষা দিতে যেতে দিলেন না। আপনি পিঙ্কিকে আপনার বাড়ির স্টোর রুমে বন্ধ করে রেখেছেন। পিঙ্কি আমাকে ফোন করে সব বলেছে। আমি পিঙ্কিকে নিতে এসেছি। আজকে ওর পরীক্ষা দিতে যাওয়াটা খুবই দরকারি। এই কথা শুনে কবিতা প্রচন্ড অবাক হয়। সে তাড়াতাড়ি করে স্টোর রুমের দরজা খুলে পিঙ্কিকে বাইরে নিয়ে আসে। পরীক্ষা দিতে না পারায় পিঙ্কি প্রচন্ড কান্নাকাটি করতে থাকে। এসব দেখে মোহনা দেবীর আত্মীয় স্বজন সকলেই তাকে নিয়ে সমালোচনা করতে থাকে। পিঙ্কি, তুমি আমার সঙ্গে চলো। তোমার মতো একজন ব্রাইট স্টুডেন্ট এমন একটা পরিবার থেকে বিলং করে আমি তো ভাবতেও পারছি না। আমার কোনো ছেলে মেয়ে নেই, তাই আমি তোমাকে নিজের মেয়ের মতো করে মানুষ করতে চাই। তোমার পড়াশোনার, তোমার বিয়ে দেওয়ার সমস্ত দায়িত্ব আমি নেব। আর হ্যাঁ, তুমি যখন নিজের পায়ে দাঁড়াবে তবেই কিন্তু আমি তোমার বিয়ে দেব, তার আগে নয়। পিঙ্কি, তুমি এখনো কি ভাবছো? তুমি ম্যাডামের সঙ্গে চলে যাও, কারণ এই বাড়িতে মেয়েদের কোনো সম্মান নেই। মেয়েদেরকে পর বলেই মনে করা হয়। তুমি ম্যাডামের সঙ্গে গেলেই সুখে থাকবে। পড়াশোনা করে তুমি নিজের পায়ে দাঁড়াতে পারবে। যাও পিঙ্কি, তুমি চলে যাও। এই শুনে পিঙ্কি তাদের ম্যাডামের সঙ্গে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। পিঙ্কির মা এবং দাদা তাকে বাধা দেওয়ার চেষ্টা করলেও পিঙ্কি কোনো কথা শোনে না। পাপিয়া দেবীর সঙ্গে চলে যাওয়ার পর থেকে পিঙ্কির জীবন পুরোপুরি পাল্টে যায়। এমনকি পড়াশোনা করে পরবর্তীকালে পিঙ্কি আইএএস অফিসার হয়ে যায়। এখন পিঙ্কির দাদা এবং মায়ের কাছে অনুশোচনা করা ছাড়া আর কোনো উপায় থাকে না। বৈশাখী দেবী তার দুই ছেলে রঞ্জন এবং দেবাঞ্জনের সঙ্গে মধুপুর নামক এক গ্রামে বাস করত। তার দুই ছেলেই সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছিল। গ্রামীণ এলাকায় মানুষ হওয়ার পরেও বৈশাখী দেবীর দুই ছেলে রঞ্জন এবং দেবাঞ্জন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়ায় বৈশাখী দেবীর গর্বের শেষ ছিল না। তার দুই ছেলে মাস গেলে মোটা টাকা উপার্জন করত। তাদের সংসারে কোনো অভাবই ছিল না। কিন্তু এবার প্রয়োজন ছিল বাড়িতে নতুন বউয়ের, কারণ বৈশাখী দেবীর দুই ছেলেই এখন বিবাহ উপযোগী। যথারীতি তার দুই ছেলে বাধ্য ছেলে হওয়ায় বৈশাখী দেবী নিজের পছন্দ করা দুই মেয়ের সঙ্গেই একেবারে নতুন বছরের প্রথম দিনেই তার ছেলেদের বিয়ে ঠিক করে দেয়। এই শোনো বুলটি, মোহনা, আমার হাতে কিন্তু একদম সময় নেই। এই এক মাসের মধ্যে আমাকে অনেক কিছু করতে হবে। আমি আমার দুই ছেলের বিয়ে ফাইনাল করে ফেলেছি। নতুন বছরের একেবারে প্রথম দিনেই 1 জানুয়ারিতে আমার দুই ছেলে বিয়ে করছে। নতুন বছরে আমার বাড়িতে একসঙ্গে দুটো নতুন বৌমা আসবে। নতুন বছরের নতুন খুশি। তাও আবার কি, আমার দুই বৌমাই কিন্তু শহরে থাকে। খুব শিক্ষিত, খুব ভালো, খুব সুন্দর দেখতে। ও, তুমি তাহলে এতদিন আমাদের সামনে তোমার দুই ছেলেকে নিয়ে বড়াই করতে, এবার তাহলে নতুন বছর পড়তে না পড়তেই তুমি তোমার দুই বৌমাকে নিয়ে বড়াই করা শুরু করে দেবে, তাই তো? যাক, ভালো ভালো। তবে এখন আমরা কিছু বলতে পারবো না। শহরের মেয়ে মানেই যে ভালো হবে তা তো নয়। আগে দেখবো, বুঝবো, তারপর মন্তব্য করবো। হ্যাঁ, আমি জানি তো তোমরা তো হিংসা করবেই। তোমরা তো সবসময় আমার উপর হিংসা করো। এখন নতুন বছরে আমার ঘর একেবারে আলোকিত হয়ে উঠবে, আর আমার খুশি তোমরা তো দেখতে পারো না, সেটা আমি ভালো করেই জানি। যাক, নতুন বছর থেকে আমার আর গল্প করার জন্য তোমাদের প্রয়োজন পড়বে না। বাড়িতেই দুই বৌমা থাকবে, ওদের সাথেই দিনরাত চুটিয়ে গল্প করব। এভাবেই বৈশাখী দেবী সারা পাড়ায় সকলকে তার ছেলেদের বিয়ের কথা জানাতে থাকে। সেই সাথে বৈশাখী দেবী তার দুই নতুন বৌমাকে নতুন বছরে বাড়িতে ওয়েলকাম জানানোর জন্য বাড়িটাকে একেবারে নতুন করে সাজিয়ে তোলে। সে তার বাড়ির সমস্ত পুরানো ফার্নিচার সরিয়ে দিয়ে নতুন নতুন ফার্নিচার কিনে নিয়ে আসে। সেই সাথে পুরো বাড়িটা নতুন করে পেন্ট করায়। এভাবে দেখতে দেখতে 1 মাস কাটে। নতুন বছরের প্রথম দিনে বৈশাখী দেবীর দুই ছেলে মায়ের কাছ থেকে আশীর্বাদ নিয়ে বিয়ে করতে চলে যায়। বৈশাখী দেবী তার বৌমাদেরকে বরণ করার জন্য বরণডালা সাজিয়ে অপেক্ষা করতে থাকে। প্রথমে বড় ছেলে রঞ্জন বিয়ে করে তার বউ রিমিকে নিয়ে বাড়িতে উপস্থিত হয়।
এসো এসো বড় বৌমা, আমি সেই কখন থেকে অপেক্ষা করছিলাম। বাহ, তোমাকে তো দেখতে একেবারে পরীর মতো লাগছে। এসো, আমি তোমাকে বরণ করি। রিমি তার শাশুড়ি মায়ের কথা শুনে তার শাশুড়ি মাকে সঙ্গে সঙ্গে প্রণাম করে বলে, আমাকে আশীর্বাদ করুন মা, আজকে নতুন বছরে আমি আপনাদের বাড়িতে এলাম, আমি যাতে আপনাদের সবাইকে সারা বছর ভালো রাখার দায়িত্ব নিতে পারি। রিমির এমন ব্যবহারে বৈশাখী দেবী একেবারে মুগ্ধ হয়ে যায়। আরে বৌমা, তুমি তো একেবারে বাড়িতে আসতে না আসতেই আমার মন জয় করে নিয়েছো। তুমি শহরে থাকো, আর শহরের মেয়েরা যে এতটা সংস্কারী হতে পারে সেটা নিয়ে তো আমার কোনো ধারণাই ছিল না। আজকাল তো পায়ে হাত দিয়ে কেউই প্রণাম করতে চায় না। আর ঠিক এমন সময় সেখানে বৈশাখী দেবীর ছোট ছেলে দেবাঞ্জন তার নব বিবাহিত বধূ মৌমিতাকে নিয়ে উপস্থিত হয়। মৌমিতা সেখানে আসতেই তাকে দেখে রিমি প্রচন্ড পরিমাণে রেগে যায়। এই তুই তুই এখানে কি করছিস? তুই কি আমার পেছন ছাড়বি না তাহলে? মুখ সামলে কথা বল, আমি এই বাড়ির ছোট বউ, দেবাঞ্জনের স্ত্রী, আর আমি তোর পেছন করতে যাব কেন? আমার কি খেয়ে দেয়ে কাজ নেই? ও, আর আমি এই বাড়ির বড় বউ, মানে রঞ্জনের বউ। আমি ভেবেছিলাম নতুন বছর থেকে আমার ভাগ্য একেবারে পাল্টে যাবে, কিন্তু তুই আমার জীবনে আবার শনির মতো ফিরে এলি। যাকে আমি সহ্য করতে পারি না তাকেই যে আমি আমার যা হিসেবে পাবো, আমি তো এটা ভাবতেও পারিনি। আমি যদি আগে জানতাম যে তোর আর আমার একই বাড়িতে বিয়ে হচ্ছে, তাহলে আমি এই বিয়েটা কখনো করতামই না। নতুন বছরে নতুন শ্বশুর বাড়িতে এসে তোর মুখ দেখতে হলো, তার মানে আমার সারাটা বছর খারাপ যাবে, এটা একেবারে নিশ্চিত। দেখ, একদম বাজে কথা বলবি না বলে দিলাম। তুই তো একই রকম থেকে গেছিস দেখছি। বিয়ে করে শ্বশুর বাড়িতে এলি, নিজেকে একটু পাল্টে নিতে পারতিস। ও, তুমি তো একেবারে সতী সাবিত্রী হয়ে গেছো, তাই না? বিয়ের আগে কলেজে পড়ার সময় 100টা ছেলের সঙ্গে ঘুরে ফিরে এখন আমার ভাসুরের সঙ্গে বিয়ে করে তুমি একেবারে ধোয়া তুলসী পাতা হয়ে গেছো, তাই না? এই যে তুমি সংস্কারী সাজার নাটক করছো, সেটা কেউ না ধরতে পারলেও আমি কিন্তু ভালো করেই ধরতে পারছি। এনারা সবাই তোমাকে নতুন করে দেখছে তো, আমি তো বহু বছর ধরেই চিনি। হ্যাঁ, এই আমি তো তবু 100টা ছেলেকে নিয়ে ঘুরেছি, আর তুই তো হাজার হাজার ছেলেকে নিয়ে প্রত্যেকদিন ঘুরে বেড়াতিস। চড়ে চড়ে বেড়ানো তো তোর স্বভাব ছিল, ফালতু মেয়ে একেবারে। এভাবেই রিমি এবং মমিতা বাড়ির ভেতরে প্রবেশ করার আগেই দরজার বাইরে দাঁড়িয়ে একে অপরের সঙ্গে তুমুল ঝগড়া শুরু করে। একে একে পাড়া প্রতিবেশী সকলেই সেখানে এসে তাদের দুই বৌমার ঝগড়া দেখতে থাকে। বৈশাখী দেবী এবং তার দুই ছেলে কিছুতেই তাদের দুজনকে শান্ত করতে পারে না। নতুন বছরেই বৈশাখী দেবীর বাড়িতে এরকম নতুন রকমের তাণ্ডব দেখে পাড়ার মহিলারা প্রচন্ড পরিমাণে আনন্দ পায়। তারা খুবই উৎসুক হয়ে তাদের ঝগড়া দেখতে থাকে। নতুন বছরে নতুন দুই বউয়ের ঝগড়া দেখতে কিন্তু ভালোই লাগছে। আমার তো বৈশাখীকে দেখে খুব কষ্ট হচ্ছে। বেচারি ভেবেছিল নতুন বছরে জীবনটাকে নতুন করে শুরু করবে, নতুন বছরেই এদের বাড়িতে ঝগড়া শুরু হয়ে গেছে। তার মানে এদের বাড়িতে সারা বছরই ঝামেলা হবে। আমরা প্রত্যেকদিন এরকমই সুন্দর সিনেমা দেখতে পারবো। আমি তো ভেবেছিলাম নতুন বছরে ছেলে মেয়েগুলোকে নিয়ে সিনেমা দেখতে যাব, কিন্তু অত দূরে কষ্ট করে সিনেমা দেখতে গিয়ে কি লাভ বলো? বাড়ির বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়েই তো সিনেমা দেখতে পাচ্ছি। একেবারে জমে গেছে। এবার দুজনে চুলোচুলি না শুরু করে দেয়। বৈশাখী দেবী তার বাড়ির সামনে পাড়ার মহিলাদেরকে দাঁড়িয়ে সমালোচনা করতে দেখে তার ভীষণ পরিমাণে খারাপ লাগে। আরে হচ্ছেটা কি? তোমরা ঝগড়া বন্ধ করো, আর দয়া করে তোমরা ঘরের মধ্যে চলো। বাড়িতে আসতে না আসতেই আমার মান সম্মান সবকিছু একেবারে শেষ করে দিল। চলো চলো, ঘরে চলো। রঞ্জন, দেবাঞ্জন, এদেরকে হাত ধরে টেনে ঘরের মধ্যে নিয়ে চল। শেষ পর্যন্ত রঞ্জন এবং দেবাঞ্জন তাদের নিজের নিজের বউকে নিয়ে বাড়ির মধ্যে ঢুকে পড়ে। বৈশাখী দেবী কি করবে কিছু বুঝে না পেয়ে মাথায় হাত দিয়ে বসে পড়ে। সে তার দুই বৌমাকে স্বাগত জানানোর জন্য অনেক কিছুরই প্ল্যান করেছিল, কিন্তু সেসব কিছুই না করে সে শুধুমাত্র দুশ্চিন্তা করতে থাকে। রঞ্জন এবং দেবাঞ্জন তাদের নিজের নিজের বউকে ঘরে রেখে এসে তাদের মাকে বলে, মা, তুমি আমাদের জন্য কেমন মেয়েকে পছন্দ করলে বলো তো? বাড়িতে আসতে না আসতে একবারে তাণ্ডব শুরু করে দিয়েছে। নতুন বছরের আনন্দটা একেবারে মাটি হয়ে গেল। আর নতুন বছর, সারা জীবনে দুই বউকে নিয়ে আমি কিভাবে সংসার করব সেই চিন্তাই করছি। আমি তো জানতাম না ওরা দুজনে আগে থেকে একে অপরকে চেনে। আর শুধু চেনে তাই নয়, ওরা যে বিয়ের আগে থেকে একে অপরের শত্রু সেটা আমি কিভাবে জানবো বল? আমি যদি জানতাম তাহলে তো কখনোই ওদের সঙ্গে তোদের বিয়ে দিতাম না। ওরা দুজনে বাড়িতে আসতে না আসতেই যা করলো, আমরা তো এবার সবার সামনে নিজেদের মুখ দেখাতেই পারবো না। বাইরে বেরিয়ে দেখো না একবার, সবাই শুধু আমাদের নামেই সমালোচনা করছে। জানি না কপালে কি লেখা আছে।
পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে রিমি সবার আগে রান্নাঘরে চলে যায়। সে রান্নাঘরে গিয়ে কিছু একটা রান্না করতে শুরু করে। তার কিছুক্ষণ পরেই মৌমিতাও রান্নাঘরে আসে। এই দেখ, শাশুড়ি মা আমাদের দুজনকে ঝগড়া করতে বারণ করেছে, আর তুই তো জানিস আমরা দুজনে এক জায়গায় হলে আমাদের শুধু ঝগড়া হয়। এখন আমি রান্নাঘরে রান্না করতে এসেছি, তাই তুই এখন রান্নাঘরে থাকবি না। আমার রান্না করা হয়ে গেলে তারপর তুই আসবি। বাবা রে, তুই কি এই বাড়ির গিন্নি হয়ে গেলি নাকি একেবারে, যে আমি তোর কথা শুনে চলবো? তুই বাড়ির সবার জন্য প্রথমবারের মতো রান্না করতে এসেছিস, তাহলে আমিও তো ঠিক তাই করতেই এসেছি। আর তোর সাথে ঝগড়া করার আমার কোনো ইচ্ছা নেই, বুঝেছিস? আমার তো তোর মুখ দেখারও ইচ্ছা করে না। দেখ, আমি কিন্তু এই বাড়ির বড় বউ আর তোর বড় যা, আমার কথা তো তোকে শুনতেই হবে। আর তাছাড়া তোর থেকে বড় হিসেবে আমাকে সম্মান করতে হবে তোকে। যখন শাশুড়ি মা থাকবে না তখন তো এই বাড়ির গিন্নি আমিই হব। বাবা, তুই তো অনেক স্বপ্ন দেখে ফেলেছিস। হ্যাঁ, গিন্নি হবার খুব শখ, তাই না? টাকলি কোথাকার, মাথায় চুল নেই, সে নাকি আবার গিন্নি হবে। তুই কি মনে করেছিস তোর মাথায় চুল নেই আমি ভুলে গেছি? তুই নিশ্চয়ই উইক পরে শ্বশুর বাড়িতে এসেছিস। দুই বৌমার চেঁচামেচির আওয়াজ শুনে বৈশাখী দেবী তাড়াতাড়ি করে রান্নাঘরে ছুটে আসে। আরে আরে, সকাল হতে না হতে তোমরা আবার শুরু করেছো? দয়া করে তোমরা এভাবে নিজেদের মধ্যে ঝগড়া করো না। এই তো শাশুড়ি মা এসে গেছেন। মা জানেন, আপনার বড় বৌমার মাথায় না চুল নেই, আপনার বড় বৌমার টাক মাথা। এ তো নিজের মাথায় উইক পড়ে আছে। আচ্ছা তাই? তাহলে আমিও শাশুড়ি মাকে জানিয়ে দিই যে তোর মুখের সামনে যে 4-5টা দাঁতগুলো আছে সেগুলো নকল। তোর তো দাঁত ছিল না, তুই তো দাঁত ফুকরি। শ্বশুর বাড়িতে আসার আগে নকল দাঁত লাগিয়ে চলে এসেছিস। হ্যাঁ বাবারে বাবা, কি মিথ্যা কথা বলতে পারিস রে তুই? তুই তো পিএইচডি করবি বলেছিলি, নিশ্চয়ই কিভাবে মিথ্যা কথা বলতে হয় আর কিভাবে ঝগড়া করতে হয় সেই বিষয়ে পিএইচডি করে চলে এসেছিস। এই বন্ধ করো তোমরা তোমাদের ঝামেলা। তোমরা দুজনে এখন রান্নাঘর থেকে বেরিয়ে যাও, তোমাদের কাউকে রান্না করতে হবে না। যাও যাও বলছি। বৈশাখী দেবীর কথা শুনে দুই বৌমা নিজের নিজের ঘরে চলে যায়। বৈশাখী দেবী কি করবে কিছুই বুঝে পায় না। সে বাড়ির সকলের জন্য ব্রেকফাস্ট তৈরি করতে শুরু করে, যাতে তার দুই বৌমা আবার এক জায়গায় হয়ে ঝগড়া না বাঁধায়। সেই জন্য বৈশাখী দেবী নিজেই তার দুই বৌমার ঘরে আলাদা করে ব্রেকফাস্ট দিয়ে আসে। কিছুক্ষণ পর বৈশাখী দেবী দুপুরে রান্না করার জন্য বাজার করতে বেরিয়ে পড়ে। বাজারে গিয়ে বৈশাখী দেবীর পাড়া প্রতিবেশীর সঙ্গে দেখা হয়। বৈশাখী দেবীকে দেখে সবাই ফিক ফিক করে শুধু হাসতে থাকে। বৈশাখী, বলো তোমার নতুন দুই বৌমার কি খবর? নতুন বছরে তোমার ঘরটা তো একেবারে নতুন খুশিতে ভরে উঠেছে। কেমন লাগছে নতুন বছরে দুই নতুন বৌমার সঙ্গে সংসার করতে, তাও আবার শহুরে বৌমা? এই বলছি যে আমাদেরকে একবার তোমার বাড়িতে নিমন্ত্রণ করো না। জানি তোমার বাড়িতে গেলেই দুই বৌমার ঝগড়া দেখতে পাবো, কোনো অসুবিধা নেই। ভালো মন্দ খেতে খেতে ঝগড়া দেখতে কিন্তু মজাই লাগবে। বৈশাখী দেবী তাদের কোনো কথার উত্তর না দিয়েই তাড়াতাড়ি করে সেখান থেকে কেটে পড়ে। সেদিনের পর থেকে বৈশাখী দেবী বাইরে বেরোনোই একেবারে বন্ধ করে দেয়, কারণ যখনই সে বাইরে বেরোয় তখনই তার বন্ধুরা টোন মেরে তাকে নানান রকমের কথা শোনায়। তাই বৈশাখী দেবী এখন বাজার করতে তার দুই ছেলেকেই পাঠায়। সেই সাথে বৈশাখী দেবী সবসময় তার দুই বৌমাকে আলাদা করে রাখে, তাদেরকে কখনোই এক জায়গায় হওয়ার সুযোগ দেয় না। কিন্তু একদিন কেউ বাড়িতে না থাকায় দুই বউ এক জায়গায় হয়ে তুমুল ঝগড়া শুরু করে। আর তাদের ঝগড়া এতটাই হিংস্র আকার ধারণ করে যে তারা লাঠি নিয়ে একে অপরকে আঘাত করতে থাকে। আর তখনই সেখানে বৈশাখী দেবী চলে আসে। আরে আরে, তোমরা কি করছো? এরকম ভাবে কেউ মারপিট করে কখনো? তোমরা কি একে অপরের জীবন নেবে? থামো বলছি, থামো। বৈশাখী দেবী তার দুই বৌমা ঝগড়া থামাতে যায়, কিন্তু দুই বৌমা কিছুতেই মারপিট বন্ধ করে না। তারা নিজেদেরকে আঘাত করতে করতে সেই সাথে তারা তাদের শাশুড়ি মাকে এত জোরে ধাক্কা দেয় যে বৈশাখী দেবীর মাথা দেওয়ালে গিয়ে লাগে। এর ফলে সঙ্গে সঙ্গে বৈশাখী দেবী অজ্ঞান হয়ে পড়ে যায়। এই দেখে রিমি এবং মৌমিতা দুজনেই খুবই ভয় পেয়ে যায়। তাড়াতাড়ি করে তারা তাদের শাশুড়ি মাকে হাসপাতালে নিয়ে যায়। ডাক্তার চেক আপ করে জানায় বৈশাখী দেবীর একটা ছোট হার্ট অ্যাটাক হয়েছে। ডাক্তারবাবু ইমিডিয়েটলি তার চিকিৎসা করা শুরু করে দেয়। খবর পেয়ে দুই ছেলেও সেখানে চলে আসে। অন্যদিকে রিমি এবং মৌমিতা নিজেদের ভুলের জন্য খুবই লজ্জিত ছিল। তারা তাদের শাশুড়ি মায়ের এমন অবস্থা দেখে খুবই কান্নাকাটি করতে থাকে। এসব আমার জন্য হয়েছে, আমাকে ক্ষমা করে দাও তোমরা সবাই। না না, এগুলো আমার জন্য হয়েছে। আমি সবসময় চেঁচে পড়ে ঝগড়া করতাম। শাশুড়ি মায়ের এই অবস্থা শুধুমাত্র আমার জন্য হয়েছে।
না রে, তোর কোনো দোষ নেই, সব দোষ আমার, সব আমার জন্য হয়েছে। আরে থামো থামো, এবার কি হসপিটাল ওই নিয়ে ঝগড়া শুরু করে দেবে নাকি? তোমরা দুজনে কোনো কথা বলবে না, চুপ করে এক জায়গায় গিয়ে বসো। যাও, আমরা তোমাদেরকে ক্ষমা করে দিয়েছি, যাও। এক সপ্তাহ পরে বৈশাখী দেবী কিছুটা সুস্থ হয়ে বাড়িতে ফিরে আসে। দুই বৌমা তাদের শাশুড়ি মায়ের খুবই সেবা যত্ন করে। সেদিনের পর থেকে মধু এবং মমিতা কখনোই নিজেদের মধ্যে ঝামেলা করে না। তারা ভালো মেয়ের মতো একসঙ্গে মিলেমিশে সংসার করতে থাকে।